ডিজিটাল মাধ্যমে অপপ্রচার চালিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ করার পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মনে করেন ভারতের বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্তমান বাস্তবতায় দুই দেশের মানুষকেই সংযত আচরণ করা উচিত। অভিন্ন নদীর পানি বন্টনের সুরাহা হলে ঢাকা দিল্লির মধ্যে অবিশ্বাসের দেয়াল এতটা বড় হতো না বলেও মনে করেন তারা। সাদ বিন শফিকের রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্ক নানা সময় চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর ঘনীভূত হয়েছে সংকট। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে, পুরোটাই মার্কিন গুপ্ত রাষ্ট্রের ছক। গেল কয়েক সপ্তাহে পরিস্থিতি নাজুক করার পেছনে ভূমিকা আছে দেশটির গণমাধ্যমের। বেশিরভাগ ক্ষেত্রেই সংবাদের নামে ছড়ানো হচ্ছে গুজব ও অপতথ্য। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি ভারতের অকুণ্ঠ সমর্থন ও বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিপরীতে প্রশ্নবিদ্ধ অবস্থান নিয়ে কি ভাবেন সেখানকার সচেতন মহল? ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরেখা দত্ত। তিনি মনে করেন, শেখ হাসিনার ক্ষমতা হারানোটা একেবারেই অপ্রত্যাশিত ছিল মোদী সরকারের কাছে। ইন্ডিয়ার উপর রাগ বিদ্বেষ, আমি জানি সেটা নট নেসেসারি অনলি বিকজ ইন্ডিয়া, বাট বিকজ আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা এত ক্লোজ ছিল, আমি সেটা বুঝতে পারি। কিন্তু কমন ম্যান তো সেটা না। তো এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা আমি তো কোনোদিন মনে পড়ে না ইন্ডিয়া বাংলাদেশের যতই কঠিন সম্পর্ক যাক, এরকম একটা দুদিকে কি বলবো, আমি হেট্রেড ইজ দ্য অনলি ওয়ার্ড যেটা আমার মনে পড়ছে। ভারতের এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মানছেন যে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, তবে এর নেপথ্যে আওয়ামী লীগের হাত আছে বলে মনে করেন তিনি। এই যে এত রং ইনফরমেশন স্প্রেড হচ্ছে, এটার বোধহয় জায়গা নেই। এটা বলা উচিত, অসম্ভব ভাবে টেকনোলজি ইউজ করে খুব খারাপ। তার মধ্যে আমি বলতে বাধ্য হচ্ছি, আমার জানি না এটা পলিটিক্যালি কারেক্ট না, আওয়ামী লীগের একটা বড় হাত আছে এটার মধ্যে। তারা ইচ্ছে করে ডেলিবারেটলি এগুলো ছড়াচ্ছে, নানা টাইপের জিনিস ছড়াচ্ছে সব জায়গায়। যে মাইনরিটি প্রবলেমটা বাংলাদেশে নতুন না, কেন এর আগে আওয়ামী লীগের এটা নিয়ে কথা বলেনি? তাদের সময় কি মাইনরিটি প্রবলেম ছিল না? তো হঠাৎ করে কি 5ই আগস্টের পরে মাইনরিটি প্রবলেম হয়েছে? আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা দেশটির আরেক বিশ্লেষক বলছেন, গুজব ও সমালোচনা যাই হোক, বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের কূটনীতি এখন পর্যন্ত সঠিক পথে আছে। কিছু বছর আওয়ামী লীগ ছিল, তার আগে হয়তো ছিল বিএনপি সরকারও ছিল, তখনও কি খুব খারাপ ছিল আমাদের সাথে সম্পর্ক? তা হয় না। সরকার কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের পাশেই আছে। ভারত সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আলোচনা হচ্ছে, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়। চলমান টানাপোড়েনের সম্পর্ক উভয়ের প্রয়োজনেই আপন গতিপথে ফিরবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ভারতের ওড়িশার পারাদ্বীপে আটকে থাকা 78 বাংলাদেশি জেলেকে দেশে ফেরাতে দুই দেশের কূটনৈতিক তৎপরতার মধ্যেই বাগড়া দিচ্ছে ওড়িশা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি। তাদের দাবি, বাংলাদেশে আটকে থাকা ওড়িশার 31 জেলের বিনিময়ে বাংলাদেশি জেলেদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছে ওড়িশা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি, কিন্তু কাজ হয়নি। এছাড়া বাংলাদেশে আটকে থাকা পশ্চিমবঙ্গের 79 জেলেকে ফেরত দেওয়ারও দাবি জানানো হয়। মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে 34 বাংলাদেশি সহ 50 জনকে আটক করা হয়েছে। এটি সেলাই কারখানার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এক বিজ্ঞপ্তিতে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের উপর আগে থেকে নজর রাখা হয়েছিল। আটককৃতদের মধ্যে 34 বাংলাদেশি পুরুষ এবং বাকি 25 নারী মিয়ানমারের নাগরিক। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। আমরা যাচ্ছি তার কাছে। সোহান, আটককৃত বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে আমাদের হাই কমিশন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের মালয়েশিয়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিতই তাদের যেই অভিযান পরিচালনা করছে, সে অভিযানের অংশ হিসেবে আসলে ইতিমধ্যে যখন আমাদের বাংলাদেশ থেকে কলিং ভিসা বন্ধ হয়ে গেছে, তখন মানব পাচারের সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। তারই ধারাবাহিকতায় যেই আমাদের 34 জনকে আটক করা হয়েছে, তারা কিন্তু সবাই ভিজিট ভিসায় মালয়েশিয়া এসেছে। ভিজিট ভিসায় এসে তারা ফ্যাক্টরিতে কাজ করছে, তাদের কিন্তু লিগাল কোনো ভিসা নেই। সো সেই কারণেই আসলে মালয়েশিয়ান গোয়েন্দা সংস্থা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করেছে। এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে ইতিপূর্বেও আমরা এরকম কোনো দৃশ্য দেখি না, এবং নতুন করে যে তাদের জন্য করবে সেটা আমরা আশা করতে পারি না। আসলে এই
যে 34 জন আটক হয়েছে, এই 34 জনের বাহিরেও কিন্তু প্রতিদিন আমাদের যে সমস্ত বাংলাদেশি কর্মী ভাইয়েরা আটক হচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, অথবা তাদেরকে কিভাবে, যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া দরকার, অথবা যারা এখানে মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় আছে তাদের এই বৈধকরণ প্রক্রিয়াটাকে সঠিকভাবে যাতে নিশ্চিত করে তারা যাতে বৈধ হইতে পারে, আর কোনো অবৈধ অভিবাসী যাতে মালয়েশিয়াতে না থাকে, সেটি নিয়ে বাংলাদেশ হাই কমিশনের যে তৎপরতা বা কূটনৈতিক প্রচেষ্টাটা অব্যাহত থাকা দরকার। এই জায়গাটায় আমরা অনেক ক্ষেত্রে অনেক গাফিলতি লক্ষ্য করে থাকি অনেক দিন থেকেই। বিশেষ করে আপনার মাধ্যমে যদি একটা বিষয় বলতে চাই, যে আপনারা জানেন যে বাংলাদেশ হাই কমিশনের এখানে যে সমস্ত কর্মকর্তারা রয়েছে, বিগত সরকারের আমলের এই সমস্ত কর্মকর্তারা হওয়ার কারণে, আসলে সরকার পরিবর্তনের কারণে তাদের যেই পরিমাণ এখানে প্রবাসীদের জন্য এফোর্ট দেওয়া দরকার, এই জায়গাটা থেকে আসলে এটা লক্ষ্য করাটা খুব কঠিন। আরেকটি বিষয় যদি আপনারা দেখি, আমাদের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের এবং মালয়েশিয়ার যে সমস্ত প্রবাসী নাগরিকরা রয়েছে তাদের কিন্তু সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই 31শে ডিসেম্বরের পরে কিন্তু মালয়েশিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করবে। সো এই মুহূর্তে আমাদের প্রায় 30 থেকে 40 হাজার প্রবাসী শুধুমাত্র অবৈধ হয়ে যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময়ে তাদের পাসপোর্ট না পাওয়ার কারণে। এই যে জটিলতাটা মালয়েশিয়াতে চলছে, এটিকে ওভারকাম করার জন্য আসলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যে তৎপরতাটা দরকার, এটা হলো যে একবারেই প্রবাসীদের অনেক ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেকেন্ড যে বিষয়টি থাকছে, সেই বিষয়টি হলো যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের সাথে সরাসরি প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে সরাসরি কমিউনিকেট করে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন তার সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে যদি উনি সরাসরি হস্তক্ষেপ করেন, হয়তো সে এই ক্ষেত্রে আমাদের প্রায় লক্ষাধিক প্রবাসী যা আগামী দিনে আটক হওয়া থেকে বাঁচতে পারে, এবং লক্ষাধিক প্রবাসী আমাদের যেই এখানে অবৈধ হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আসলে বাঁচতে পারে বলে আমরা আশা করতে পারি। তবে এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন যে বিষয়টি বাংলাদেশ সরকারের এবং প্রবাসী। দর্শক, আমাদের সাথে ওয়াহিদ সোহান ছিলেন, যুক্ত হচ্ছিলেন মালয়েশিয়া থেকে, জানাচ্ছিলেন আমাদেরকে। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে একটা বিরতি, সাথে থাকুন। আমার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেছে আরো 55 ফিলিস্তিনির, আহত হয়েছেন প্রায় 200। জাবালিয়া, উত্তর গাজা ও খান ইউনিসে হামলা চালায় জায়নবাদীরা। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবেও হামলার তৎপরতা কমায়নি দখলদাররা। শনিবারও নুজেইরাতে ভয়াবহ গণহত্যা চালায় আইডিএফ। এ নিয়ে উপত্যকায় নিহতের সংখ্যা 45,000 ছুঁই, আর বাস্তুচ্যুত 20 লাখ মানুষ। সিরিয়ায় বাশারকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী HTS এর সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জানান, অন্তর্বর্তী সময়ে কিভাবে দেশ শাসন করতে হবে তা নিয়ে দেয়া হয় বিশেষ বার্তা। যদিও বিদ্রোহী গোষ্ঠীটির অতীতে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছে ওয়াশিংটন সহ তার মিত্ররা। বস্তুগত কোনো সহায়তা দেওয়ার ব্যাপারেও আরোপ করা হয়েছিল নিষেধাজ্ঞা। এদিকে অস্থিতিশীল পরিস্থিতিতে সংখ্যালঘু এবং নারীদের সুরক্ষায় জোর দেয়া হচ্ছে বলে জানান গোষ্ঠীটির নেতা আল সারা। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে আরো একটা বিরতির সাথে থাকবে। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে চলছে প্রস্তুতি। জমকালো আয়োজন, আলোকসজ্জা আর আতশবাজিতে মুখরিত গির্জাগুলো দর্শনার্থীদের ভিন্ন অভিজ্ঞতা দিতে জার্মানিতে ক্রিসমাসের কারুশিল্প এবং উপহার সামগ্রীর বাজারে বসেছে গভীর এক গুহার ভেতরে। লন্ডনে সাইক্লিংয়ে মাতেন লাল সবুজ পোশাক পরা কয়েকশো সান্তা ক্লজ। এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে নানা রঙের আলোকসজ্জা প্রতি মুহূর্তে রোমাঞ্চিত করছে দর্শনার্থীদের। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে জোরে সোরে চলছে বড়দিনের প্রস্তুতি। দর্শক, বড়দিনের প্রস্তুতির আরো খবর জানাতে এই মুহূর্তে ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। যাচ্ছি তার কাছে। রিয়ন, বড়দিনকে বরণ করে নিতে সারা বিশ্ব প্রস্তুত হচ্ছে, ইতালির প্রস্তুতিটা কেমন দেখছেন? ফারুক, আপনাকে ধন্যবাদ। সারা বিশ্বের মতো ইটালিও খ্রিস্টান ধর্মীয়দের সবচেয়ে বড় একটি দেশ হিসেবে পরিচিত। এই দেশে আগামী বছর জুবিলি উপলক্ষে কিন্তু প্রায় 3 কোটি পর্যটক আসবে বিভিন্ন দেশ থেকে। ইতিমধ্যে কিন্তু পর্যটক যারা আছে তারা কিন্তু আসা শুরু করেছে, এবং ক্রিসমাস উপলক্ষে কিন্তু একটি বাড়তি গুরুত্ব পাচ্ছে এই বিশেষ করে রোম শহর।
রোম শহরের ভ্যাটিকান সিটি আছে, যেখানে বিশাল ক্রিসমাসের ট্রি সাজানো হয়েছে। সেখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা উপাসনালয় গুলো আছে, সেগুলো কিন্তু আলোকসজ্জার মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে এবং বিভিন্ন স্থানে মেলার মতন আসলে আয়োজন করা হচ্ছে। সেখানে প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেছে এবং তাদের বেচাকিনাও খুব ভালো হচ্ছে সব মিলিয়ে। এবং এই বছর আসলে যুদ্ধ পরিস্থিতি থাকার কারণে কিন্তু সবাই এই বড়দিন উপলক্ষে সবাই এই উপাসনালয়ে যে তাদের সৃষ্টিকর্তার কাছে একটি আসলে আশীর্বাদ করবেন, আবদার করবেন। সেটি হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি যাতে থেমে যায়, যাতে দেশের পুরো বিশ্বের শান্তি যাতে বজায় আসে। তো এই ছিল আসলে ইতালির রাজধানী রোম থেকে সর্বশেষ বড়দিন প্রস্তুতি। রিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতালি থেকে বড়দিনের প্রস্তুতি খবর জানাচ্ছিলেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। এবার যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। প্রযুক্তি নির্ভরতায় পরিবেশ বান্ধব গাড়ি, মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ নিয়ে অদেখা যুদ্ধ, পৃথিবীর প্রতিটি প্রান্তে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার স্বপ্নে মহাকাশে একচ্ছত্র দখল, সব মিলিয়ে ইলন মাস্ক এক স্বপ্নবাজ উদ্যোক্তা। তাই তো $400 বিলিয়ন বিশাল এক সম্পদের মুকুট এখন তার মাথাতেই মানায়। ধনী হবার মজার খেলায় মেতেছেন 21 শতকের প্রযুক্তির বরপুত্র ইলন মাস্ক। একের পর এক নতুন উদ্ভাবনে মাতাচ্ছেন বিশ্ব। 8টি প্রতিষ্ঠান নিয়ে তারে পালে হাওয়া দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের জয়। প্রথমবারের মতো $400 বিলিয়ন সম্পদে নিজের নাম লিখিয়ে গড়েছেন ইতিহাস, যার মূল কাণ্ডারি টেসলা আর মহাকাশ জয়ের অদম্য প্রতিষ্ঠান স্পেস এক্সের জয়যাত্রা। 2003 সালে শুরু হওয়া যাতায়াতের অন্যতম বাহন বৈদ্যুতিক গাড়ি টেসলা প্রথম 4 বছরে আয় করেছিল $73,000। 2 দশক পেরিয়ে প্রতিষ্ঠানটির সমপরিমাণ আয় মাত্র 22 সেকেন্ডে। চলতি বছরে যার আয় 97 বিলিয়নের উপরে। অথচ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাতায়াতের বিমানের শীর্ষ 2 কোম্পানি এয়ারবাস ও বোয়িং পার করতে পারেনি 150 বিলিয়নের ঘর। মার্কিন নির্বাচনের পর টেসলার শেয়ারের দর বেড়েছে হু হু করে, বাজার মূল্য ছাড়িয়েছে $1.42 ট্রিলিয়ন। 2023 সালে যা ছিল 790 বিলিয়নে। সমানভাবে এগিয়েছে স্পেস এক্সের দরও। ব্লুমবার্গ বলছে মহাকাশজয়ী প্রতিষ্ঠানটির বাজার মূল্য $350 বিলিয়ন। সব মিলিয়ে তার সম্পদ বেড়েছে $439 বিলিয়ন বেশি। শীর্ষ ধনী জেফ বেজোস মার্ক জাকারবার্গকে টেক্কা দিয়ে এগোচ্ছেন $1 ট্রিলিয়ন পথে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা এখন ঢাকায়। দেশের তরুণ প্রজন্ম, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য বাংলাদেশে এসেছেন তিনি। সফরসূচিতে শিক্ষার্থীদের সাথে মুখোমুখি আলোচনার অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুল সফর করেন তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানায় স্কুল কর্তৃপক্ষ। পরে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেন নাসার প্রধান নভোচারী। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের কর্মকর্তা জেমস কার্ডিনার ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।